আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 কোর্সের সপ্তম ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা জানো যে ষষ্ঠ ক্লাস রেকর্ডের সময় আমাদের কিছু দূর ক্লাস রেকর্ড হওয়ার পরে ক্লাসটা অফ হয়ে গেছিল। যেহেতু ক্লাসটা শেষ পর্যন্ত রেকর্ডের কাছাকাছি চলে গেছিল, যার জন্য আমি ক্লাসটা ডিলিট না করে ওই ক্লাসটা গতদিন আপলোড করে দিছি। তো আজকে আমরা সেই চতুর্থ অধ্যায়েরই যে টপিকটুকু বাদ ছিল কি আমাদের? বাদ ছিল, ধরো, লগের কিছু অংশ মনে থাকে না, 1 2 3 তিনটে অ্যান্সার হবে বা দুইটা অ্যান্সার হবে বা একটা অ্যান্সার হবে, এরকম কিছু টাইপ থাকে। তো ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আসলে কি আমি মনে করি এই ম্যাথগুলাই প্রত্যেকটা স্টুডেন্টের করা উচিত। কি জন্য করা উচিত ভাইয়া? তো এই ম্যাথগুলো তুমি যখন করবা তখন তোমার ওইটা সম্পর্কে টোটাল তিনটা আইডিয়া চলে আসে, মানে একটা ম্যাথ সম্পর্কে টোটাল তিনটা আইডিয়া চলে আসে। যে তিনটা মান হতে পারে, কি এই তিনটা মান হলো না কি জন্য, এরকম চলে আসে। তার মানে একটা ইয়ে থেকে যে তিনটা কোশ্চেন বা পাঁচটা কোশ্চেন করতে পারে, তার তুমি তিনটা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবা। তুমি যখন তিনটা কোশ্চেন পেয়ে যাও তাহলে তোমার জন্য ইজি হয়ে যায়। তো আমরা খুব বেশি কথা বলবো না। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই, পূর্বে আমাদের আরো 6টা ক্লাস হয়েছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমাদের পূর্বের ক্লাসগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। তো আসো আজকে আমরা চতুর্থ অধ্যায়ের সপ্তম ক্লাস নিয়ে কথা বলি। শুরু করা যাক তাহলে আজকের ক্লাসটা শুরু করি আমরা। তো প্রথমেই, যেহেতু আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, এটা পড়ছি, এটাও পড়া হয়েছে, এটা পড়া হয় নাই। দেখো এখান থেকে শুরু করবো আমরা এখন। তার আগের পর্যন্ত এইটুকু পড়া হয়েছিল, এই যে এটা মনে হয় এর মধ্যে এইখানে লাস্টেরটা মনে হয় লিখতে পারছিলাম কিনা জানি না। তো এটা মনে হয় লিখতে পারছিলাম না। তো এটা বলে দিছিলাম যে আমরা যেটা হবে ভিত্তি, ভিত্তি হলো 2, উপরে এত বলছিল, এত ভিত্তিক লগ। তো এখানে আমরা এক্স পাওয়ার ধরে এখানে কি লিখছিলাম, 2√2 লিখছিলাম। তো আমরা এরকম ভাবে লিখছিলাম। তো এখানে 2x, এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার হাফ। তো এই 1 আর হাফ যোগ করে কত হয়েছিল আমাদের? এক্স ইকুয়াল টু এটা আসে। তো এক্স ইকুয়াল টু আমরা লিখছিলাম 3/2। এগুলো প্রত্যেকটার অ্যান্সার কি ছিল? 3/2। এবং ওইখানে আমরা আরো আলোচনা করছিলাম। এবং অবশ্যই এটা শিখবা। তোমাদের যে কয়টা বোর্ড আছে টোটাল, মাদ্রাসা দা ইটি দিয়ে সব সহ 11টা বোর্ড মেবি, টেকনিক্যাল মানে এই যে কারিগরি বোর্ড সবকিছু দিয়ে। তো 11টা বোর্ড থেকে তুমি আজকে খাতা মতো লিখে রাখো যে এখন ক্লাস নিতেছি, মিনিমাম 2টা বোর্ডে এই কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন, মানে এই কোশ্চেন এইরকম টাইপের কোশ্চেন আসবে, এইরকম দেওয়া থাকবে অথবা এরকম বলবে, 2টা বোর্ডে আসবে। তো এটা বোঝাই যায় যেগুলো ইম্পর্টেন্ট। তো আমরা কথা বেশি বলবো না, যেহেতু এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আসো পরের অঙ্কে। বলছে কোন যে কোনো ধনাত্মক ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ, মানে একটা সংখ্যা দেওয়া আছে ধনাত্মক সংখ্যা, কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ এ ইন্টু 10 টু দি পাওয়ার এর ক্ষেত্রে এ এর সীমা নিচের কোনটি? আমরা জানি বৈজ্ঞানিক সংখ্যা বা আদর্শ সংখ্যা লেখার ক্ষেত্রে আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করার পরে দশমিক ইউজ করি। আমরা কি লিখি? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখার পরে আমরা দশমিক ইউজ করি। তার মানে আমরা 1 ব্যবহার করতে পারি এবং 1-এর মাঝখান থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারি। কত পর্যন্ত ব্যবহার করতে পারি? 1 থেকে, আমরা এখানে ব্যবহার করতে পারি মূলত 1 থেকে টোটাল 9 পর্যন্ত ব্যবহার করতে পারি। তো এখন এটাকে আমাদের একটা শর্তের মাধ্যমে দিচ্ছে, তার মানে এর মান 1 থেকে 9 পর্যন্ত হতে পারবে। প্রথমে বলছে এর মান কি 1-এর থেকে ছোট? না, 1-এর থেকে ছোট হবে কি জন্য? আমি 1 ব্যবহার করতে পারি, আমি লিখি না 1 পয়েন্ট, ধরো 1 পয়েন্ট লিখলাম 3 2 5 গুণন 10 ইনভার্স 4 বা 10 টু দি পাওয়ার 4 বা গুণন 10 টু দি পাওয়ার 4, তুমি যে কোনো কিছু লিখতে পারো। তার মানে, এবং এইখানে বলে দিছে, এখানে দেখো বলে দিছে ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার জন্য এটাও ধনাত্মক হবে, এটাও কি হবে? ধনাত্মক হবে। +4 -4 এরকম হবে, এরকম হবে। তো এরকম ভাবে আমরা লিখতে পারি। তার মানে এর মান 1 হতে পারে, এর মান 2 হতে পারে, এর মান 3 হতে পারে, এর মান 4 হতে পারে, এর মান 5 হতে পারে, এর মান 9 পর্যন্ত হতে পারে। তার মানে এর মান হবে থেকে 1 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এটা কিভাবে লেখা যায় দেখো। বলছে 1 এর থেকে বড়, 10 এর থেকে ছোট। 10 এর থেকে ছোট ঠিক আছে, 10 এর থেকে ছোট 9 ঠিক আছে, কিন্তু 1 এর থেকে কি বড় বলছে? তার মানে কি 2 বলছে বা 1 পয়েন্ট সামথিং বলছে, না 1 ও নেওয়া যায়, তার মানে এটা ভুল। প্রথমটাই ভুল। দ্বিতীয়টা, 1 এর থেকে বড় এবং বলছে
10-এর সমান 1-এর থেকে বড়, তারপর বলছে কি 10-এর সমান অথবা ছোট। তো আমরা 10 তো ব্যবহারই করতে পারবো না, তো নেওয়া যাবে না, 9 পর্যন্ত নিতে পারবো সর্বোচ্চ, এই দেখেন লিখে রাখছি 1 থেকে 9 পর্যন্ত নেওয়া যাবে। তারপর বলছে 1-এর সমান অথবা ছোট এবং 10-এর থেকে ছোট। 1-এর সমান অথবা বড়, 1-এর থেকে সমান অথবা বড় হবে, 10-এর থেকে ছোট হবে। হ্যাঁ এখন হতে পারে, হ্যাঁ 10-এর থেকে ছোট হবে কত 9 এবং 1-এর থেকে বড়, তার মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 1-এর সমান হতে পারে, বড় হতে পারে। তার মানে এটা প্রযোজ্য। কয় নাম্বার? ঘ নাম্বার। কয় নাম্বার? ঘ নাম্বার। এখানে দেখো 1-এর থেকে ছোট বড় অথবা 1-এর থেকে বড় অথবা সমান, তো এটা শর্ত মানছে, কিন্তু 10-এর থেকে ছোট অথবা সমান বলছে, তো 10-এর থেকে ছোট হতে হবে ঠিক আছে, কিন্তু সমান হবে না, তার মানে এটা শর্ত মানে নাই। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা বুঝলে পরের ম্যাথগুলো বুঝবা। কিভাবে বুঝবা দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কোনটি, সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কোনটি। তো এই সংখ্যাগুলা দেখো মাথায় একদম একদম মাথার ভিতরে নিয়ে নিব আমরা আজকে। একটা এমসিকিউ পাইতে পারি, একটা এমসিকিউ পাইলে 1 মার্ক, একদম মাথার ভিতরে নিয়ে নিব। আমরা অনেকেই পারি, তারপর আরো সহজভাবে নেওয়ার চেষ্টা করব। আমরা কোনো কিছুই দেখবো না, কিচ্ছু দেখবো না, আমরা কিচ্ছু দেখবো না, মনে থাকবো, আমরা কোনো দিকে খেয়াল করবো না, শুধু আমরা খেয়াল করবো তাহলে কোথায় ভাই, কিছু যদি না দেখি তাহলে লিখবো কেমনে, দেখতে তো হবে অবশ্যই, ঠিক আছে না? দেখতে তো হবে, আমরা যদি কিছু না দেখি তাহলে ভাই লিখবো কেমনে? হ্যাঁ দেখতে হবে, ঠিক আছে, আমরা দেখবো অবশ্যই, কিন্তু আমরা শুধু ম্যাথের দিকে দেখবো, সাইডে কোনো কিছু দেখবো না। পরীক্ষার হলে সাইডে কি হচ্ছে এগুলো দেখবো না আমরা। আসো, তো এইখান থেকে দেখো এটা দশমিক, মানে 0.0000 মানে ক্ষুদ্র মান, মানে ক্ষুদ্র মান। এই মানটাকে যখন আমরা বড় করব, আমি একটা কথা বলি, যখন আমাদের মান কমে, ধরো একটা সংখ্যা এরকম আছে না, এই সংখ্যাটা 0.00000625, তার মানে তুমি যখন দশমিকটাকে এইদিকে নিয়ে যাবা, কোন দিকে, এইদিকে নিয়ে যাবা, তুমি যখন দশমিককে এইদিকে নিয়ে যাবা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে এটা হবে হলো 6.25 গুণন, এখন 10 ইনভার্স +5 দিব না -5 দিব। এখন তুমি চিন্তা করো, এখানে ছিল 0.000, তার মানে মান ছিল ক্ষুদ্র, এখন মান হয়েছে কত 6, তার মানে কি বড় মান হয়েছে না? যদি কখনো ক্ষুদ্র মান থেকে বড় মান হয়, ক্ষুদ্র মান থেকে বড় মান হয়, তখন আমরা জানি পাওয়ার কমে, মান বাড়লে পাওয়ার কমে। দেখো মানগুলো ছিল ক্ষুদ্র, মান বাইরে হয়েছে 6, তার মানে মান বাড়লে পাওয়ার কমে, তো পাওয়ার তো প্রথমে 0 ছিল, এখন যেহেতু 1 2 3 4 5 হয়েছে, তার মানে ইনভার্স হবে কত 5, ইনভার্স কত হবে 5। এই জিনিসটাকে, এটা কয় নাম্বার আছে, 6.25 গুণন 10 ইনভার্স 5 ঘ নাম্বার আছে। দেখো এই জিনিসটাকে যদি এরকম ভাবে বলতো, ধরো 6250032, এরকম ভাবে যদি বলতো, তখন তুমি এই সংখ্যাটাকে লিখতাও এরকম ভাবে, ধরো এই সংখ্যাটাকে তুমি তখন লিখতাও 6.250030032 লেখার দরকার ছিল না, তারপরে ধরো লিখলাও, তারপরে ধরো লিখছো তুমি গুণন 10 টু দি পাওয়ার কত দিবা, এখন এখন কি ইনভার্স দিবা। দেখো মানটা ছিল হলো অনেক বড়, অনেক বড় একটা মান ছিল না, মান কমছে, কইমা কত আসছে 6 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট সামথিং আসছে। এখন তুমি কি করবা, এদিক থেকে গুনবা, কয় ঘর এদিকে আসছো, দশমিকটা মূলত এখানে ছিল, দশমিকটা মূলত কোথায় ছিল, এখানে ছিল, বুঝায় একটা পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে দুইটা শূন্য ছিল। তো 1 ঘর আসলাম, 2 ঘর আসলাম, 3 ঘর আসলাম, 4 ঘর আসলাম, 5 ঘর আসলাম, 6 ঘর আসলাম, পাওয়ার কত দিব 6, পাওয়ার কত 6। আমরা শুধু দেখবো কয় ঘর বাম দিকে আসতেছি, কয় ঘর বাম দিকে আসতেছি, যদি বাম দিকে আসি তাহলে পাওয়ার যোগের তা থাকবে, যদি বাম দিকে আসি মানে মান যদি কমতে থাকে তাহলে পাওয়ার হবে ধনাত্মক, আর যদি ডান দিকে যাই, যদি মান বাড়তে থাকে, ডান দিকে গেতাছি মান বাড়তাছে, তখন পাওয়ার হবে ঋণাত্মক, তখন পাওয়ার হবে কি ঋণাত্মক। দেখি ক্লাসটা চলতেছে কিনা একটু দেখে আসি, আর তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। চলতেছে ক্লাস। তো দেখো, তাহলে আমরা কি পেলাম, যে যখন কোনো সংখ্যা থেকে, মানে কোনো একটা সংখ্যা, বড় একটা সংখ্যা দেওয়া আছে বা ক্ষুদ্র সংখ্যা দেওয়া থাকুক, আমরা যদি বাম দিকে যাই, আমরা যদি বাম দিকে আসি তাহলে পাওয়ার হবে ধনাত্মক, 10 এর উপর পাওয়ার হবে কত ধনাত্মক, এবং আমরা যদি ডান দিকে যাই তখন 10 এর উপর পাওয়ার হবে কত ঋণাত্মক। কয় ঘর গেতাছি ওই সংখ্যাটাই হবে, যেমন এখানে যদি আসি তাহলে এটা হবে হলো 1 2 3 4 5, 5 ঘর আসছি, 5 ঘর। এখন দেখো এই যে এখানে 6 ব্যবহার করছি, তার মানে উইদেন 1 থেকে যে 9 বলছিলাম, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আসছে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আসছে। ক্লিয়ার 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 ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আসো তারপরে,
এখন একটা সংখ্যা দেওয়া আছে, এটা তো আমরা বের করলাম হলো একটা একটা মানে দশমিক মান ছিল, ভগ্নাংশ ছিল, মানে দশমিক মান থেকে আমরা মানে সরি মানে কি ছিল, ভগ্নাংশ ছিল, ভগ্নাংশটাকে আমরা দশমিকে নিচ্ছিলাম, ভগ্নাংশটাকে আমরা দশমিকে নিয়েছিলাম। এখন সাধারণ দশমিক একটা ভগ্নাংশ প্রকাশ করব, স্বাভাবিক দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। এটা আমাদের কি ছিল, একটা মানে বৈজ্ঞানিক রূপে ছিল, কি ছিল, বৈজ্ঞানিক বা আদর্শ সংখ্যা ছিল। এটাকে আমরা কি করবো, এখন সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। তো যে সংখ্যাটা দেওয়া আছে লেখো, উপরে যে সংখ্যাটা দেওয়া আছে, তুমি বলবা ভাই এত কিছু লিখবো না, এত কিছু লিখবা না, তুমি এত কিছু তুমি লিখবা না পরীক্ষার হলে, এখন বোঝার জন্য লিখবা 2.52 গুণন 10^4, কত, 10^4। তুমি কি করবা, যেহেতু ইনভার্স 4, তার মানে তোমাকে এখানে +4 বানাইতে হবে। তুমি জানো কখন +4 হবে, যখন তুমি বাম দিকে আসবা, যখন তুমি বাম দিকে আসবা তখন প্লাসের মানে মান বাড়বে। তো 4 থেকে 1 ঘর বামে আসলে কি হবে, -3, 2 ঘর বামে আসলে -2, 3 ঘর বামে আসলে -3, মানে এরকম ভাবে -1, 4 ঘর বামে আসলে -1 মানে 1 থেকে 0, এরকম ভাবে। তো এখন আমরা যদি, যেহেতু 2.52 ছিল, 2.52 ছিল, এখন যদি আমি বাম দিকে আসি, ধরো কয়টা শূন্য নিয়ে নিই, আমি কয়টা শূন্য নিয়ে নিলাম। এখন তুমি এখান থেকে 1 ঘর আসলাও, 2 ঘর আসলাও, 3 ঘর আসলাও, যেহেতু পাওয়ার 4 ঘর আসবা, কয় ঘর আসবা, 4 ঘর। তো যদি 4 ঘর আসো তাহলে সংখ্যাটা দাঁড়াইতেছে কিরকম, 0.00025। কোথায় দেখো তো, তিনটা শূন্য, 2 কোথায় আছে, তিনটা শূন্য 2, একটা শূন্য নাই এটার মধ্যে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, ঘ নাম্বার, ঘ নাম্বারটা অ্যান্সার, 3 0 2। তো আমরা কিভাবে লিখলাম, আবার আবার একটু দেখি, 252, এটা ছিল একটা আদর্শ রূপ, একটা আদর্শ রূপ গুণন 10^4। যেহেতু আমরা বলছি যে যদি কখনো পাওয়ারের মান ঋণাত্মক থাকে, তার মানে এটাকে আমরা ডান দিকে যাওয়ার পরে এই মানটা আসছিল, এখন বাম দিকে গেলে এই মানটা চলে আসবে, মানে এই প্লাসের মান চলে আসবে। তার মানে এটা মানকে আমি যদি কমাই তাহলে পাওয়ার বাড়ে। তো ধরো 1 ঘরে এদিকে আসলাম, দশমিকটাকে এই দশমিকটা তুলে নিয়ে এখানে আসলাম, তার মানে এটার সাথে আরেক যোগ হয়েছে। আরেকটা দশমিক তুলে নিয়ে এই শূন্যের এদিকে আসলাম, আরেকটা এক যোগ হয়েছে। আরেকটা দশমিক তুলে নিয়ে এখানে আসলাম, আরেকটা এক যোগ হয়েছে। এরকম ভাবে 4টা এক যোগ হওয়ার জন্য 4 ঘরে এদিকে আসতে হবে। প্রথমে আসলাম 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এইখানে আসলাম। তো তাহলে পাইলাম কত, আমি 0.00025 252। বুঝতেছো ভাই এই ক্লাসগুলা? অবশ্যই বোঝার কথা, না বুঝলে কমেন্ট করে জানাও। দেখো লাস্ট টপিকের সাথে আরেকটা জিনিস আছে অবশ্য, লগের পূর্ণক, লগের পূর্ণক 0.000225 এর সাধারণ লগের পূর্ণক কত। দেখো ওইখানে যে ওই যে তুমি আদর্শ সংখ্যা বের করলাও না, আদর্শ সংখ্যা বা বৈজ্ঞানিক সংখ্যা বের করলাও, মূলত ওই জিনিসটা এখানে কাজ করবে। তো এখানে দেখো আমরা এখানে লিখতে পারি, এটাকে দেখো 0.000225। এখন আমরা কি করব, কোন দিকে যাব, যেহেতু দশমিক আছে, মানে এখানে শূন্য অনেকটি, তার মানে আমার টুর কাছে যাইতে হবে, মানে একটা পূর্ণ সংখ্যা আনতে হবে, একটা পূর্ণ সংখ্যা আনতে হবে, 2 3 এরকম আনতে হবে। তো আমি এইদিকে যাব, কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তার মানে আমি লিখতে পারি 2.25 গুণন, যেহেতু 4 ঘর তার মানে 10^4। ডান দিকে গেছি তার মানে ইনভার্স। এখন এই যে পাওয়ারটা আসলো মূলত এটাই পূর্ণক, এটাই মূলত কি পূর্ণক। কিন্তু পূর্ণকের সময় আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব না। তো এটা লিখবো আমরা 4 বার, কি জন্য লিখবো, 4 ভার। 4 এর উপরে একটা পাওয়ার দিয়ে দিব, 4 এর উপরে জাস্ট উপরে একটা উপরে একটা দায়ের চিহ্ন দিয়ে দিব, উপরে একটা দায়ের চিহ্ন দিয়ে দিব। তোমরা লিখবো কি 4/4, এটা লিখবো আমরা। তো এখন দেখো পরে একটা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা কত হবে, দেখো কয় ঘর যাবা, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। কয় ঘরে যাবা, 9 ঘর। যদি 9 ঘর যাও তাহলে সংখ্যাটা হবে এরকম 3.7 গুণন 10^9। তার মানে এটাই কি আমাদের পূর্ণক, এটাই কি আমাদের পূর্ণক। তাহলে আমি লিখবো 9, 9 এর উপর কি থাকবে ভাইয়া, 9 এর উপর কত, 9 এর উপর একটা ভার চিহ্ন দিয়ে দিবা, তারপর এটা পূর্ণক হয়ে গেল। তাহলে অংশক এবং পূর্ণক এখান থেকে একটা এমসিকিউ আসবে কিন্তু ভাইয়া, অংশক এবং পূর্ণক এখান থেকে একটা এমসিকিউ আসবে। আর আগের ক্লাসে যা পড়া হয়েছে লগ, ওইখান থেকে একটা বা দুইটা এমসিকিউ আসবে, টোটাল 2 থেকে 3টে এমসিকিউ আসবে ওটা থেকে। বুঝতে পারছো, আশা করি, আশা করি বুঝতে পারছো, 2টা এমসিকিউ আসবে। তারপরে দেখো
এদের যে কথাগুলো বললাম যে এই কোশ্চেনগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তো এই কোশ্চেনটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা। দেখো কি বলছে, বলছে সূচক ও লগারিদমের ক্ষেত্রে, সূচক ও লগারিদমের মধ্যে আমি সম্পর্ক দেখাইছিলাম না তোমাদের? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক দেখাইছি। বলছে যদি এরকম থাকে এ ইনভার্স এন ইকুয়াল, আমরা জানি কোনো কিছুর উপরে ইনভার্স মানে 1 বাই সেই সংখ্যার উপরে এখানে যে পাওয়ার থাকবে এই পাওয়ারটা হবে, তার মানে 1/n। পাওয়ার কত? 1/n। তার মানে কোনো কিছুর উপর যেমন 2 ইনভার্স যদি আমি লিখি 3, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1/2^3। যদি আমি লিখি 2 ইনভার্স x, তাহলে এটাকে আমি লিখতে পারবো 2^x। তার মানে কোনো কিছুর উপর ইনভার্স থাকলে ওইটা এসে কোথায় হবে? নিচে, পাওয়ার আকারে। এই যে ভিত্তিটা আসবে নিচে এবং এই পাওয়ারটা আসবে কোথায়? উপরে। পাওয়ারটা থাকবে কোথায়? উপরে। এখানে যে পাওয়ারই থাকুক, যে পাওয়ারই থাকুক, ধরো এরকম আছে, ধরো 2^-5 ইকুয়াল টু কত হবে? 1/2^a5 টা আসবে এখানে। কত আসবে? 5 আসবে। তাহলে প্রথমটা রাইট, প্রথমটা রাইট। এখন দ্বিতীয়টা বলছে কি, 2 নম্বরে বলছে যদি a m/a n হয়, যদি a m/a n হয়, a m/a n হয়, আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যদি ভিত্তি সমান হয়, রে ভিত্তি ভিত্তি যদি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ার গুলা ভাগ হয়। তো এটা দুইটা অ্যান্সার হতে পারে। দুইটা অ্যান্সার কি হতে পারে? একটা অ্যান্সার হতে পারে a m-n, a m-n। এখানে দেখো বলে দিচ্ছে n বড়, কি বলছে? n বড়। তো n যেহেতু বড়, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 1/a n-n। একটা লিখলেই হয়। তুমি যদি চিন্তা করো যে এটার সাথে এটা ভাগাকার আছে, তুমি এভাবে লিখবা, যে কোনো ভাবে লিখতে পারো তুমি। যেরকম আমরা ওই যে x⁵ প্লাস আমরা x⁵ এর অঙ্ক মধ্যে করি না, এই যে x³ ভাগ হইলো x² লিখে একবার, আবার অনেকবার আরেকবার লিখি কি x²/x³। তখন এই যে আমরা নিচে 1/x লিখি না, কিভাবে লিখি? মূলত এই যে পাওয়ার 2, এই পাওয়ার 3, তো এটা আসা কি হয়? 1/x⁻³ - 2 হয়। তার মানে এখানে যে মান থাকে এই যে m আইসা কি হয়? m আইসা নিচের n এর সাথে বিয়োগ হয়েছে, তখন নিশান আমরা পাইছি হলো 1/x। এরকম ভাবে আমরা লিখি। তার মানে সূচকের নিয়ম অনুসারে যদি ভিত্তি সমান হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। শুধু খেয়াল রাখবো যে বড় কোনটা, শুধু খেয়াল রাখবো বড় কোনটা। তো যেহেতু বলছে n বড়, তাহলে n-m। ক্লিয়ার? আশা করি সমস্যা। এই আরেকটা আছে, তার মানে প্রথম দুইটা, এটাও রাইট, এটাও রাইট। তারপরে বলছে log 3 ক্রস মানে 3 × 4, log 3 × 4 ইকুয়াল টু log 3 মাইনাস log 4। তো এইসব ম্যাথের ক্ষেত্রে ভাইয়া, এইসব ম্যাথের ক্ষেত্রে তুমি সূত্র জানো, সূত্র জানো, জাস্ট এক তুড়িতে ম্যাথ হয়ে যাবে, এক তুড়িতে ম্যাথ হয়ে যাবে। কিভাবে ম্যাথ হবে দেখো তো দেখি। আমরা বলছিলাম বা শিখছিলাম log a b মানে a ইন্টু b, গুণ চিহ্ন দিয়ে দিতে পারো যদি না বুঝো। a ইন্টু b আমরা জানি log a প্লাস log b। কি জানি? log a ইন্টু b ইকুয়াল টু লিখতে পারি আমরা log a প্লাস log b। যদি ভাগাকারে থাকতো log a বাই b, এটাকে আমরা লিখতে পারি log a বিয়োগ log b। তো যেহেতু এখানে গুণাকারে আছে, তার মানে অবশ্যই কি হবে? যোগ হবে। তাহলে হওয়ার কথা কত? log 3 প্লাস log 4। তো হয়েছে কত? মাইনাস। তার মানে এটার ভুল। তার মানে রাইট কোনটা কোনটা পাইছো? রাইট পাইছো 1 আর 2। সঠিক উত্তর কোনটা ভাইয়া? 1 আর 2। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো কি আছে, এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। তুমি এটা লগের সাথে তুমি যদি টোটালি সম্পর্ক নির্ণয় করো বা শুধু যদি সূচক দিয়ে চিন্তা করো তাও হবে না, শুধু লগ দিয়ে চিন্তা করলে তাও হবে না। দেখো আমি যখন লিখছিলাম 2^, মানে এটা 2^, না লিখে a^, লিখছিলাম মেবি। দেখো a^, x লিখছিলাম, এখানে p দিছে ইকুয়াল n, মূলত এরকম আসছে। তো এটা যখন লগের জন্য আসছে, তুমি চিন্তা করো, তুমি জাস্ট এখানে চিন্তা করো, তুমি এখানে যদি কোনো ধনাত্মক মান বসাও, কারণ লগের মধ্যে তো এই ঋণাত্মক হবে না, লগের ক্ষেত্রে এই ঋণাত্মক হবে না। যদি ঋণাত্মক না হয় তার মানে ধনাত্মক। আর যদি ধনাত্মক হয়, ধরো এর মান 2 বসাইছো, এখন তুমি পি এর মান যদি যদি 1 এর থেকে বড় বসাও, মানে এখানে যা বসাইছো তার থেকে যদি বড় বসাও বা 1 এর থেকেই বড় বসাও, পি এর মান যদি তুমি 1 এর থেকে বড় বসাও,
যদি 1 বসাও তাহলে কত আসবে, এখানে 2 আসবে। যদি 2 বসাও তাহলে কত আসবে, 4 আসবে। যদি 3 বসাও কত আসবে, 9 8 আসবে। কত আসবে, 8 আসবে। তার মানে একটু চিন্তা করো তো ভাইয়া, এটা হলো তোমার ভিত্তি, তার মানে এর মান, এটা হলো তোমার পি এর মান, এটা হলো তোমার টোটাল মান। তার মানে এই টোটাল পি এর মান, টোটাল যে মান, টোটাল মান হলো এন এর, এটা হলো এন। এই এন এর মানটা এইখানে যে মানগুলো আছে তার দিক থেকে সবসময় বড় না? এন এর মানটা কি জিরোর থেকে বড় না? এন এর মান কি জিরোর থেকে বড়। এন এর মান জিরোর থেকে বড় হবে। কি জন্য জিরোর থেকে বড় হবে? কারণ তুমি যদি এখানে ওয়ানও বসাও তাও আসে টু, তুমি যদি জিরো বসাও তাও আসে ওয়ান। কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তার মানে তুমি যদি জিরো বসাই তাও পাওয়ার আসবে কত, ওয়ান, যা জিরোর থেকে বড়। তুমি যদি এইখানে ভিত্তির উপরে মানে এর উপরে ওই পির পরিবর্তে জিরো বসাও তাও মান আসবে হলো, যদি জিরো বসাও তাহলে আসবে হলো কত আসে, ওয়ান আসে। জিরো বসালে কত আসে, ওয়ান আসে। আর তুমি যদি ওয়ান বসাও তাহলে টু আসে। তার মানে তুমি এখানে যে মানই বসাও না কেন, তুমি যে ধনাত্মক মানই বসাও না কেন জিরোর থেকে বড় আসবে। তুমি যে ধনাত্মক মানই বসাও না কেন জিরোর থেকে বড় আসবে। তার মানে এটা রাইট। পির মান, পির মান কোনটা, পাওয়ার। পির মান কি, পাওয়ার। পির মান কি, পাওয়ার। তো যেহেতু পাওয়ার, তো পির মান কি জিরোর থেকে বড় হবে? অবশ্যই পির মান জিরোর থেকে বড় হবে। কারণ জিরো থেকে যদি ছোট হয় তাহলে ইনভার্স চলে আসবে। জিরো থেকে ছোট হলে কি আসবে, ইনভার্স চলে আসবে। তার মানে 2 নাম্বারটাও রাইট। 2 নাম্বারটাও রাইট। এখন বলছে 3 নাম্বার, এর মান কি জিরো থেকে বড় হবে? হ্যাঁ, এর মান অবশ্যই জিরো থেকে বড় হবে। আমরা বলছি যে লগ এর এখানে যে মান আছে এই মান কখনো ঋণাত্মক হবে না এবং ওয়ান হবে না। যদি এরকম হয় লগ ওয়ান হয় তাহলে ওটার মান জিরো হয়ে যায়। লগ ওয়ান ইন্টু ওয়ান যদি হয় তাহলে ওটার মান কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো এখানে জিরোর থেকেও বড় হবে এবং ওয়ান হবে না এর মান। এর মান ভিত্তি, ভিত্তি সবসময় জিরোর থেকে বড় হবে এবং ওয়ান হতে পারবে না। পি এর মান বড় হবে, এন এর মানও বড় হবে। দেখছি আমরা কিভাবে হয়। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এটার অ্যান্সার কত, 1 2। অ্যান্সার কত, 1 2 3, সরি 1 2 3। নিচের তথ্যটি লক্ষ্য করো, মেবি এটাই শেষ। হ্যাঁ এটাই শেষ, তারপর পঞ্চম অধ্যায়, মেবি এটাই শেষ। আসো তো দেখো, তাহলে আমরা এখানে পাইতেছি লগ, এই যে আমরা জানি, আমরা জানি লগের ক্ষেত্রে যে পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে। তার মানে এখানে আছে কত, লগ এ এম টু দি পাওয়ার পি। তাহলে এটার অ্যান্সার ই আসবে কি, পিটা সামনে চলে আসবে, লগ এ টু দি পাওয়ার এম। তার মানে পিটা কোথায় চলে আসবে, সামনে, মানে পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার সামনের পাওয়ার উপরে চলে যেতে পারে। তো প্রথমটা রাইট। তো এই যে সূচকের নিয়ম অনুসারে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 আমি লিখতে পারি। তো লগ যদি লিখি এটার জন্য সাজাইয়া তাহলে কি আসবে, এটা হলো ভিত্তি, ভিত্তি কোথায় বসবে, এখানে। এটা হলো মান, কোথায় বসবে, এখানে। 4 কোথায় বসবে, এখানে। তো দেখো এইটাকে আমি, এই যে সূচকটাকে আমি সাজায় এটার মতো লিখতে পারি। তার মানে এটা কি সমর্থক করে, হ্যাঁ এটা সমর্থক, এটা এটার সমর্থক। ঠিক আছে, টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 দেওয়া ছিল। এটা হলো ভিত্তি, ভিত্তি লিখলাম এখানে। এটা হলো মান, মানটা লিখলাম এখানে। এটা হলো পাওয়ার, পাওয়ারটা লিখলাম এখানে। হ্যাঁ ওইটার সাথে মিলে গেছে। তারপরে বলছে কি, যদি যোগ আকারে থাকে, সরি এখানে গুণ হবে, এখানে গুণ হবে। তুমি এটা একটু সংশোধন করে লিখে নাও। তোমরা যারা লিখে নিবে একটু সংশোধন করে লিখে নাও, একটু সংশোধন করে লিখে নাও। দেখো লগ এ এম প্লাস এন, এম প্লাস এন না এম এন লেখো। কি লিখবা, এম এন, এম এন। তাহলে এটা আসবে হলো লগ এ এম প্লাস লগ এ এন, এটা আসবে। তার মানে এখানে এটাই লিখছে মূলত, এখানে টাইপিং মিস্টেক, গুণ দিয়ে দিচ্ছে, যোগ হবে। এটা তিনটাই রাইট, তিনটাই রাইট। তো আমাদের ইতিপূর্বে 7টি ক্লাস, মানে 6টি ক্লাস, আজকে একটি ক্লাস, টোটাল 7টি ক্লাস শেষ হলো। তো 7টি ক্লাস শেষ করেছে কি একটু কমেন্টে জানাও, হ্যাঁ আমার 7টি ক্লাস শেষ হয়েছে। তোমাদের 7টি ক্লাস কার কার শেষ হয়েছে একটু কমেন্ট করে জানাবা। তোমরা যদি ক্লাস করো তাহলে ক্লাস নিতে ভালো লাগে, তোমরা শিখতে পারতেছো, তোমরা জানতে পারতেছো, ভাইয়ের মাধ্যমে তোমরা রিপন্স একাডেমির মাধ্যমে জানতে পারতেছো এবং রিপন্স একাডেমি তোমাদের পাশে দাঁড়াইতে পারতেছে, এটাই অনেক কিছু। তো তোমরাও যদি রিপন্স একাডেমির সাথে থাকতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, যেন সাবস্ক্রাইব করে রাখলে যেন ভিডিওটা মানে চ্যানেলটা হারিয়ে না যায়, হারিয়ে গেলে যেন খুঁজে পেতে পারো ইজিলি। তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবা, কারণ এসএসসির এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস 9 10 এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমটা তুমি যদি ভালোভাবে ব্যবহার করতে পারো ইনশাল্লাহ পরবর্তীতে ইন্টার তোমার ভালো হবে। আর ইন্টার যদি ভালো হয় তাহলে তুমি একটা ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে।
একটা ভার্সিটিতে চান্স হলে তোমার একটা ভালো জব পাওয়ার সম্ভাবনা থাকবে, মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস রিলেটেড। তুমি যদি ধরো ইন 9-10 ভালোভাবে পড়াশোনা করো নাই, এসএসসি রেজাল্ট খারাপ আসছে, তুমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবা না। যদি একটা ভালো কলেজে ভর্তি না হতে পারো, তাহলে তুমি একটা ভালো পরিবেশ পাবা না। আর তুমি যখন একটা ভালো পরিবেশ না পাবা, তখন তোমার ভার্সিটি থেকে তুমি অনেক পিছিয়ে যাবা। আর যখন ভার্সিটি থেকে পিছিয়ে যাবা, মানে ভার্সিটিতে ভর্তি না হতে পারবা, তখন তোমার জীবনে হতাশা গ্রাস করবে। গ্রামে থাকবা, গ্রামে থাকলে বা তুমি যেখানে থাকো, কাজের প্রতি একটা চলে আসবে, কাজ করতে হবে, সেই অনেক প্রেশার চলে আসবে। তো তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও, তুমি পড়াশোনা করে এসে থাকবা, ভালো বন্ধু বান্ধবের সাথে থাকবা। কারণ দেখবা তোমার ওই ভার্সিটির বন্ধুরাই কিছুদিন পরে এসপি হচ্ছে, কিছুদিন পরে ডিসি হচ্ছে, কিছুদিন পরে এমপি হচ্ছে, কিছুদিন পরে মন্ত্রী হচ্ছে, তারাই হবে সবকিছু। তো আসলে গ্রাম অঞ্চল থেকে বা যে কোনো একটা অজপাড়া গা থেকে উঠে আসে না কেউ, মানে এরকম ভাবে হুট করে সবকিছু হতে পারে না। তো হওয়ার জন্য অবশ্যই তাকে একটা প্রসেস মেনটেন করতে হবে। মেনটেন কি? আমাকে এখন প্রথমে পড়াশোনা করতে হবে। 9-10, মানে 9-10 বয়সটাকে, মানে বছরটাকে আমরা একটু ভালোভাবে পড়াশোনা করব। এই বয়সটাকে আমরা ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো কলেজে চান্স পাবো। ভালো কলেজে চান্স পাওয়ার পরে সেখানে আমার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, এবং ওইটা পরিবেশটা থাকবে অন্যরকম, সুন্দর একটা পরিবেশ থাকবে। ওই সুন্দর পরিবেশের সাথে আমরা যখন খাপ খাওয়াই নিতে পারবো, তখন আমাদের একটা ভালো পাবলিক ভার্সিটি বা ভালো বুয়েট বলো, মেডিকেল বলো, চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো যখন আমরা ভালো একটা মেডিকেলে চান্স পাবো বা ভালো একটা, মানে ভার্সিটিতে চান্স পাবো, তখন আমার ভালো এমন পরিবেশ সৃষ্টি হবে, বা আমি এমন মানুষের সাথে থাকবো যাদের জ্ঞান অনেক বেশি, যারা কিছুদিন পরে দেশ পরিচালনা করবে, যারা কিছুদিন পরে দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তারপরে বিশ্ব পরিচালনা করবে। এরকম মানুষদের সাথে যখন আমরা থাকবো, দেখবা তুমি যখন ভার্সিটিতে থাকবা, তোমার ফ্রেন্ড কেউ অস্ট্রেলিয়া গেতেছে, কেউ ইংল্যান্ড গেতেছে, কেউ মানে এক এক দেশে পড়তে যাচ্ছে। তো এগুলো তোমার ফ্রেন্ড থাকবে, তুমি গ্রামে আসলেও বলতে পারবা যে আমার ফ্রেন্ড আজকে এখানে পড়তেছে, তুমি যদি নাও পড়তে পারো। আশা করি তুমিই পড়তে পারো। সবাই ভালোভাবে পড়াশোনা করবা, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে, ভালো একটা ভার্সিটি চান্স পাবা, জীবনে ভালো একটা কিছু করবা। এই আশা রেখে আজকের মতো এই ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালোভাবে পড়াশোনা করো, আবার বললাম, সকলেই সুস্থ থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।